এই লোকটা চাইলে আমাকে বলতে পারতো যে সারা বছর পরশ নাই, এখন তো তুই বাস খাবি। আপনার এটাও দায়িত্ব তার মধ্যে যতগুলো ভালো জিনিস রয়েছে প্রত্যেকটা আপনার বলতে হবে। যখনই কেউ আমার সাথে একটু ঝগড়া টোনে কথা বলে বা আমাকে একটু রাগান্বিতভাবে আমাকে ট্রিগার করতে চায়, কিছুদিন আগে একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, ইউথ পার্সপেক্টিভের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সামনে আমি আছি, আপনাদের হোস্ট রাফিদ ইবনে খালিদ, এবং আজকের এই পর্বকে সুন্দর করে সাজাতে, গল্প দিয়ে গুছাতে এবং আপনাদের নতুন কিছু জানাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিকদার হাফিজুর রহমান আহসান। হাফিজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রফিক বিন খালিদ, আপনাকেও ধন্যবাদ আপনার ভয়েস অফ ইয়তের প্রথম প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হাফিজ, আমাদের এই প্রোগ্রামের নাম ইউথ পার্সপেক্টিভ। এই নাম শুনেই বোঝা যাচ্ছে যুব সমাজকে টার্গেট করে আমাদের এই আয়োজন, এই অনুষ্ঠান। তো আপনার কাছে কি মনে হয়, আমরা যারা যুবক আছি আমাদের এই বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টেই ধরে না কেন, আমাদের যে সকল বিষয় সচেতন হওয়ার কথা, আমরা কি আদতেও সেসব বিষয় সচেতন কিনা? আর উই কনসার্ন অ্যাবাউট দ্যাট হোয়াট উই হ্যাভ টু ডু, নাকি আমরা শুধুই গায়ের ওপর গা ভেসে দিয়ে শুধু একটা জেনজি ট্যাগ দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কুল সাজছি? হ্যাঁ, বিভিন্ন কনসার্টে যাতে দেখি আমি, কিন্তু দেখা যাচ্ছে যেসব কাজ আমাদের করার কথা আমরা কি করছি কি না, আমাদের যেসব বিষয়ে ভাবার কথা আমরা কি ভাবছি কি না। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে বর্তমানে যুবক হিসেবে, যেহেতু আপনি আমি আমরা সবাই আসলে যুবকের কাতারেই পড়ি, তো সেক্ষেত্রে আমাদের করণীয় এবং কোন বিষয়গুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে মানুষ হিসেবে আমাদের জায়গা থেকে প্রত্যেকের প্রথম যেটা দায়িত্ব সেটা হলো ব্যক্তি হিসেবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক আমার যে সকল দায়িত্ব রয়েছে সেগুলো আগে জানা। কেননা আপনি একটা দায়িত্ব তখনই পালন করতে পারবেন কিংবা ঠিকভাবে অনুসরণ করতে পারবেন যখন সেই সম্পর্কে আপনি জানবেন। সাধারণত আমরা রাজনৈতিক ভাবনা বলতে বা রাষ্ট্র নিয়ে চিন্তা বলতে সব সময় আমরা শাসকদের যে সকল দায়িত্ব রয়েছে সেগুলো নিয়ে পড়ে থাকি, কিন্তু একজন নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে আমরা অধিকাংশ ক্ষেত্রে সে সকল বিষয় জানিই না, মানার বিষয় খুবই পড়ে। সুতরাং আমরা যদি আমাদের জায়গা থেকে প্রত্যেকটা নাগরিক যদি তার নাগরিক দায়িত্ব পালন শুরু করে, প্রত্যেকে যে যার স্থান থেকে তার যতটুক দায়িত্ব অতটুক যদি সে নৈতিকতার সাথে, নিষ্ঠার সাথে, যেমনটা সে শাসকের কাছ থেকে আশা করছে সেটা যদি সে শুরু করে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা যেমন একটি রাষ্ট্র চাই কিংবা যেমন একটি সমাজ চাই সেটা কিন্তু খুব সহজেই আমরা পেয়ে যাব। কিন্তু বর্তমানে আমরা যদি দেখি, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে, সমালোচনার ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে সবকিছুতেই দেখব একদম উপরের লেভেলের যারা শাসক গোষ্ঠী রয়েছে তারা দায়িত্ব ঠিকভাবে করছে না, তারা ঠিকভাবে বাজেট প্রণয়ন করছে না, তারা এই অনৈতিক কাজের সাথে জড়িত। কিন্তু এই অন্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা দেখা যায় নিজেদের যে দায়িত্বটা একজন নাগরিক হিসেবে, আমার যে দায়িত্ব দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সেটা আমরা ভুলে যাচ্ছি। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, আমাদের দেশ প্রত্যেক বছর যায়, মানুষ অন্যান্য দেশ উন্নত হয়, আমাদের দেশ অবনতি হয়। এর মানে এই না যে আমাদের শাসক খারাপ, হ্যাঁ সেটা পার্শিয়ালি ট্রুথ, কিন্তু আমাদের জনগণও খুব একটা ভালো না। তাহলে আমরা জানতে পারলাম যে নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায় আছে, অর্থাৎ আমরাও দায়মুক্ত নই। সরকারের যতটুকু না দায়িত্ব আছে, সরকারকে শুধুমাত্র দোষ দিলে হবে না, আমাদেরও নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে। আমি মনে করি যে একটি উদাহরণ দিয়ে বলা যাক, যে ধরুন বৃষ্টির পানিতে রাস্তায় কোথাও একটু কাদা জমে গেছে এবং লাইন ধরে এখানে 10-12 জন লোক দাঁড়িয়ে একসাথে সরকারকে গালমন্দ করছে যে হ্যাঁ কি অবস্থা, এখানে পানি ভেসে আছে, সরকার কি কিছু করে না কিনা। এখন সরকারের যে ল্যাকিংস আছে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু ওই সিচুয়েশনে আমরা সবাই যদি দাঁড়িয়ে শুধুমাত্র সরকারকে গালমন্দই করতে থাকি, তাহলে কিন্তু আমরা পার পেয়ে যাচ্ছি না। আমরা কিন্তু ওই যে পানিটা, ওই যে গর্তটা, সেখান থেকে আমরা সামনে বের হয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে পারছি না। তো আমরা সেখানে কি করতে পারি? একটু ডানে বামে তাকালে কিন্তু আমরা একটা ইট খুঁজে পাবো। আমরা দুটো ইট বিছিয়ে দিলে কিন্তু শুধু আমি নয়, আমার পেছনে যে আরও 10-12 জন আছে তাদেরকেও আমরা পার করে দিতে পারি। তো আমার কাছে মনে হয় যে শুধুমাত্র যে গালমন্দ করাটাকেই আমরা করে খুব নিজেকে সচেতন নাগরিক ভাবতে পারছি বা বলতেছি যে আমরা গঠনমূলক সমালোচনা করছি,
I think this is not the complete way to be the gentleman, be the honest person. আমার মনে হয় না এভাবে একজন সচেতন নাগরিক হওয়া যায়। তো হাফিজ, আপনার কাছে কি মনে হয়, আপনি এই বিষয়ে কিছু বলতে চান কিনা? এরপরে আরেকটা জিনিসও আপনার কাছে জানতে চাই যে আম, আমরা আপনার আপকামিং যে বই সেখানে আমরা দেখেছি আহ, রাজ্যের সুখ, হাসিমুখী যখন রাজ্যের সুখ। তো এই পয়েন্টটা আমার কাছে খুব একটু আই ক্যাচিং মনে হয়েছে। তো এই বিষয়ে কি কিছু বলতে চান কিনা আপনি? জি, ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন যে হাসি মুখী যখন রাজ্যের সুখ, এই বিষয়টা সম্পর্কে। আসলে এই বিষয়ে বলার আগে আমি একটু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে নিজেদের দায়িত্বকে আমরা যেভাবে হচ্ছে যে স্কিপ করে শুধুমাত্র রাষ্ট্র কিংবা রাষ্ট্রের শাসক গোষ্ঠীর উপর দায় চাপিয়ে দিচ্ছি কিংবা তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছি, এই বিষয়টা সম্পর্কে সামান্য কিছু আমার বলা প্রয়োজন বলে আমি মনে করছি। সাধারণত আমি মনে করি কোনো ব্যক্তি তখনই অন্যের সমালোচনা করতে পারে কিংবা অন্য কোনো গোষ্ঠীর সমালোচনা করতে পারে যখন সে নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিফা থাকে না। যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন সম্পর্কে সচেষ্ট, নিজের দায়িত্ব সম্পর্কে অবগত, তার আসলে সেগুলো পালন করার পরে আদতে তার হাতে তেমন সময় থাকে না যে সময়টায় সে অন্যের সমালোচনা করবে। তো জাতি হিসেবে কিংবা নাগরিক হিসেবে আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি, আপনি বললেন একটু আগে যে রাস্তাতে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন আমরা সেটাকে উত্তরণের হচ্ছে যে নিয়ম কিংবা উত্তরণের পদ্ধতি না খুঁজে আমরা সেখানে শাসক গোষ্ঠীদের সমালোচনা শুরু করি। হ্যাঁ, অবশ্যই আমরা শাসক গোষ্ঠীর সমালোচনা করব, কিন্তু একজন নাগরিক হিসেবে আমার যতটুকু দায়িত্ব রয়েছে সেগুলো আমি কেন ভুলে যাচ্ছি? প্রথমত, আমরা যদি লক্ষ্য করি, আমরা যখন রাস্তা দিয়ে যাই, কোনো কিছু খেয়ে যাচ্ছি, সেটা হতে পারে চিপস, হতে পারে কফি বা কোনো সফট ড্রিঙ্ক, আমরা কিন্তু সেটা খাওয়ার পরে রাস্তায় ফেলে দিচ্ছি। কিন্তু সেই ঠিক আমি যখন একটি পরিষ্কার রাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় সামনে কোনো একটা ময়লা আমি দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমার মনের অজান্তেই আমি ভাবতেছি যে মানুষ কত খারাপ, এই ময়লাগুলো রাস্তায় ফেলে দিছে। অথচ সেই কাজটাই একটু আগে আমি করলাম। তো এই কাজটা আপনার কাছে খুবই সামান্য মনে হতে পারে যে আরে ভাই। এরপরে আর একটা কথা, আমরা যারা রাস্তায় ময়লা ফেলি, আমাদের নিজের প্রয়োজনীয় ময়লা বা যেটা আমরা ময়লা করি, আমাদের যুক্তি হলো আমরা বলি আরে ভাই আমি তো একটা ময়লা ফেলছি, আমি একলা না হয় না ফেললাম, অনেকেই তো ফেলবে। তো সবচেয়ে মানে হার্শ রিয়ালিটি হইলো যে প্রত্যেকে এই কথাটাই চিন্তা করে যে ভাই আমি তো একটা ফেললাম, আর আমি একটা অফ করলে আর কি হবে। তো ভাই, অন্যের কথা চিন্তা না করে শুধু আপনি আপনার একটা অফ করেন, ইনশাল্লাহ এইভাবে করে যখন সবাই একটা একটা করে ময়লা ফেলা বন্ধ করবেন, রাস্তাতে আমরা হাঁটতে যে কোনো নোংরা ময়লা আবর্জনা পাবো না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, রাষ্ট্রের উপর দায় চাপানোর আগে আমাদের আরো যে সকল দায়িত্ব আছে সেটা হলো আমি আমার প্রত্যহিক জীবন, যারা ব্যবসায়ী রয়েছে তাদের ব্যবসা ক্ষেত্রে, যারা বিভিন্ন সার্ভিস হোল্ডার সার্ভিস প্রোভাইড করে তাদের ক্ষেত্রে, প্রত্যেকের নিজের যতটুকু দায়িত্ব। ব্যবসায়ী যদি চিন্তা করে আমার মাধ্যমে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, সেক্ষেত্রে কিন্তু ওই সেক্টরটা বেঁচে গেল। রাষ্ট্র এখানে কি করতে পারে? সর্বোচ্চ আইন করতে পারে যে এই ভুল করলে এত লক্ষ টাকা জরিমানা। রাষ্ট্র কয়জনের কাছে যাবে? কয়জনকে সে ঠিক করার জন্য চেষ্টা করতে পারবে? বাদতে সেটা সম্ভব কিনা? বরং একটি সুন্দর দেশ গড়ার জন্য, সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য আপনি আপনার নিজের দায়িত্ব, যিনি শিক্ষক তিনি যদি চিন্তা করেন যে আমার সামনে যে ছাত্ররা আছে আমি এদেরকে যদি ঠিকভাবে গড়ে তুলতে পারি আমার দায়িত্বটুকু পালন করে, সেক্ষেত্রে এরাই পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ এবং এদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে, এদের পরিবার উপকৃত হবে। যে ব্যক্তি কোনো অফিসে কর্মরত আছে তার সেই যে দায়িত্ব পালন করছে প্রত্যেকটাই সে যদি এভাবে চিন্তা করে যে তার মাধ্যমে মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এবং তার দায়িত্বটা সঠিকভাবে পালনের মাধ্যমে দেশ এবং সমাজের সামগ্রিক উন্নতি সম্ভব, সেক্ষেত্রে কিন্তু আসলেই আমাদের দেশ এবং সমাজের সামগ্রিক উন্নতি সম্ভব হবে। কিন্তু আমরা যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহেলা করে কিংবা ওয়াকিফাল না থেকে শুধুমাত্র রাষ্ট্র, সমাজ, ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ তাদের উপর দায় চাপিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের দেশ এখন যেমন আছে এমনই থাকবে। জি হাফিজ, আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি বলতে চাই যে হ্যাঁ, আমরা আগের প্রশ্ন থেকে অনেকগুলো উত্তর পেলাম, অনেক কিছু বিস্তারিত জানলাম, অনেক কিছু এক্সপ্লেন করলেন, অনেক কিছু শিখলাম। তবে আপনি মেবি একটু পয়েন্টটাকে মিস আউট করে ফেলছেন যে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে হাসি মুখী যখন রাজ্যের সুখ, আপনি কিন্তু আপনার দায়বদ্ধতা থেকে বের হয়ে আসলেন, আপনি কিন্তু বলতে চেয়েছিলেন কিন্তু ভুলে গেলেন। তো এখন কি আপনাকে দোষ দেবো কিনা? আচ্ছা, দুষ্টামি করলাম। আপনি আপনার
বক্তব্যটি প্লিজ একটু শোনান আমাদেরকে। হ্যাঁ, আমি খুবই দুঃখিত। আমি নিজেই প্রথমে প্রতিশ্রুতি দিলাম আপনাকে যে আমি হাসি মুখ যখন রাজ্য সুখ এই বিষয়টা বলবো, কিন্তু আসলে আমি আমার নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিফাল ছিলাম না, যে আমি অন্য বিষয়ে আলোচনা করতে যে এটা ভুলে গেছি। যাই হোক, হাসি মুখ যখন রাজ্যের সুখ, মূলত আপনি জানবেন এই টপিকটা আমাদের নির্বাচন করার কারণ ছিল যে হাসি মুখই যখন রাজ্যের সুখ, অর্থাৎ এমন একটি জিনিস যেটার মাধ্যমে সব জায়গায় ভালো থাকা সম্ভব, কিংবা সবাইকে ভালো রাখা বলেন, কিংবা ভালো থাকাটা বা এই যে গুড ভাইবটা, এটাকে একদম সর্বজন স্বীকৃত বা সব জায়গায় একদম সমানভাবে বিস্তার করা বলেন, এটা মূলত এভাবে বোঝানো হয়েছে। তো হাসি মুখ বলতে আসলে দেখেন, হাসি এমন একটা জিনিস যেটা আপনি হয়তো এর আগেও জেনে থাকবেন, কিংবা যারা দর্শক রয়েছে তারাও জেনে থাকবেন, যে হাসি এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি অন্যজনের মধ্যে পুশ করতে পারেন। অর্থাৎ আপনি একটা লোক যত বদমেজাজি হোক, আপনি তার সাথে যখন হাসি মুখে কথা বলবেন, দেখবেন সেও আপনার সাথে হাসি মুখে কথা বলছে। কিংবা আপনি আপনার জীবনে, কিংবা আমরা আমাদের জীবনে প্রত্যেক দিন যত মানুষের সাথে পরিচয় হয় কিংবা দেখা হয়, যারা আমাদের সাথে হাসি মুখে কথা বলে, আমাদের কিন্তু তখন একটা অদ্ভুত শান্তি কাজ করে। তখন আমরা মনে করি যে হয়তো আমার তার কাছে কোনো একটা অবস্থা আছে, কিংবা আমার একটা স্ট্যান্ডার্ড আছে তার কাছে, যে সে সেই জন্য আমার সাথে হাসি মুখে কথা বলছে। তো আপনি যদি চিন্তা করেন যে দিনের মধ্যে আপনার যতজনের সাথে দেখা হবে, সেটা 10 জন, 15 জন হোক, 20 জন হোক, আপনি হাসি মুখে কথা বলবেন, এবং ওই যার সাথে হাসি মুখে কথা বলছেন, সে সারাদিন সারা ব্যস্ততা, বিভিন্ন চিন্তা, সবকিছুর মাঝেও আপনার হাসির কারণে সে যদি 10 সেকেন্ড হাসে, এবং সে কারণে তার যদি একটুও ভালো লাগে, এইটাই তো হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার মাধ্যমে আজ 10টা মানুষ হেসেছে, আমার মাধ্যমে আজকে 10টা মানুষের এক মুহূর্তের জন্য হলেও ভালো লাগছে, তো আমাদের মানুষ হিসেবে এর চেয়ে আর বেশি কিছু বা এর চেয়ে সফলতা অন্য কিছুতে আছে বলে আমার মনে হয় না। জি হাফিজ, আমরা হাসির উপকারিতা, হাসির প্রয়োজনীয়তা, এসব কিছু সম্পর্কে জানলাম। কিভাবে আমরা শুধুমাত্র একটি হাসি দিয়ে আমার সামনে থাকা ব্যক্তিটির মনকে জয় করে নিতে পারি, কিভাবে আমি আমার যে মনের ভাব, সেটা খুশি খুশি ভাব, একটা পজিটিভ সাইন অবশ্যই, এটা আমি অন্যর মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করতে পারি, সেটা আমরা জানলাম। কারণ আমি স্বভাবতই যখন আমার সাথে কেউ হেসে কথা বলে, আমার ঠোঁটের কোণায় হাসি ঠিকই চলে আসে, আমার চোখ ঠিকই হাসে। আর যখনই কেউ আমার সাথে একটু ঝগড়ার টোনে কথা বলে বা আমাকে একটু রাগান্বিতভাবে আমাকে ট্রিগার করতে চায়, আই থিঙ্ক এটা স্বাভাবিক যে আমারও রাগ উঠে যাওয়া। তো আমার কাছে মনে হয় যে আমি যদি একটু হেসে কারোর সাথে কথা বলি, অবশ্যই তার দিনটাও ভালো কাটবে। কারণ হাসি দিয়ে কথা বলা তো অবশ্যই আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই এসব পজিটিভ অভ্যাস আমাদের মধ্যে আনাটা কতটা অত্যাবশ্যকীয় সেটাও আমাদের জানা উচিত। আচ্ছা, যেহেতু আমরা এত পজিটিভ পজিটিভ কথা বলছি, সেহেতু আরেকটা বিষয় এখানে অবশ্যই প্রাসঙ্গিকই মনে করি আমি, যে আম, আমরা কোনো মানুষকে সহজে অ্যাপ্রিসিয়েশন দিতে চাই না, আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না। আমরা যা দিই সেটা হচ্ছে ডিসপারেশন। হ্যাঁ, তুমি এটা কেন করলে, তোমার তো এটা ভালো হয়নি। তার হাজারটা ভালো গুণ থাকলেও একটা দোষের উপর গিয়ে আমরা আটকে যাই। তো এটা কি আসলে আদৌ কি সামনের জনের জন্য কি উপকারী কিনা, যে আমি বলছি, আমার পক্ষের যুক্তি এই যে আমি তাকে একটু খারাপভাবে বলবো, সে তার রাগে জেদে কিছু একটা করে দেখাবে আমাদেরকে, হ্যাঁ, যে হ্যাঁ সে আমাকে এটা কেন বললো, নাকি এটা আদতেও হয় না। বরং এমনটাই হয় যে ডিসপারেশন দিলে সে সেই বিষয় থেকে একটু পিছিয়ে আসে, আর অ্যাপ্রিসিয়েশন দিলে যে সে সেই বিষয়, সেই কাজে, সেই ভালো কাজে আরও বেশি উদ্যমী হয়ে ওঠে। হাফিজ, এই বিষয়ে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি কিছু আমাদেরকে জানাতেন, আমাদের দর্শকবৃন্দরা উপকৃত হতো ইনশাল্লাহ। তো প্রথম বিষয় যেটা, সেটা হলো অ্যাপ্রিসিয়েশন। আমরা আমাদের আপকামিং বই সানরাইজের জন্য একটা টপিকই ছিল যে অ্যাপ্রিসিয়েশনের রেভলিউশন বনাম ছিদ্রান্বেষণের বিলুপ্তি। মানে হলো উৎসাহ বনাম অনুৎসাহের যে বিষয়টা, এবং এটা মানুষের ক্ষেত্রে যেভাবে কাজ করে, এটাই মূলত আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের সেই বইয়ে, যেটা এখনো আসেনি, ইনশাল্লাহ আসবে। তো অ্যাপ্রিসিয়েশন মানে কি, যেমন ধরুন আমরা যদি মানুষের জীবনের দিকে লক্ষ্য করি, কিংবা আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে লক্ষ্য করি, প্রত্যেকটা বড় ধরনের কোনো কাজ করা বা এমন কোনো কাজ যার মাধ্যমে নিজের কিংবা সমাজের কিংবা পরিবার উপকৃত হবে, প্রত্যেকটা কাজের পিছনেই কিন্তু কারো না কারো কোনো গুড কমেন্ট, কারো না কারো কোনো উৎসাহ, সেটাই আমাদেরকে প্রভাবিত করে। আপনি যদি লক্ষ্য করেন, আপনি যখন আপনার কোনো খাতায় কোনো কিছু লিখেছেন পরীক্ষায়, অথবা
কোথাও বক্তব্য দিয়েছেন অথবা কোনো একটা কাজ করেছেন এবং কাজ করার শেষে আপনাকে অ্যাপ্রিসিয়েট করেছে সেখানকার মানুষ পজিটিভ ওয়েতে, বলেছে যে না তুমি তো আসলে অনেক ভালো কাজ করেছো, তখন কিন্তু আপনি দ্বিগুণ উদ্যম নিয়ে পরবর্তীতে আবার সেই কাজটা শুরু করেছেন। হ্যাঁ, একটা পুরনো কথা মনে পড়ে গেল এই উৎসাহ দেওয়ার কথা বলতে। আসলে একটু টেনে আনি, আমি তখন ক্লাস 5-এ পড়ি, তানজিমুল উম্মা আলিম মাদ্রাসা প্রি ক্যাডেট শাখা, উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোড। যাই হোক, তো আমাদের না মাদ্রাসায় একটা সিস্টেম ছিল যে 2, 3, 4 তলা পর্যন্ত ছিল ক্লাস এবং 5, 6, 7 ছিল আমাদের হোস্টেল। তো আমরা দিনের বেলা সেখানে ক্লাস করতাম, ইভেন দুপুরের কোচিং, রাতের কোচিংও আমরা 3 তলায় করতাম, আর সারাদিন আমরা আমাদের উপরেই থাকতাম 5 তলা, 6 তলা, 7 তলার মধ্যে। তো সময়টা ছিল তখন প্রায় বছরের শেষের দিকে পিএসসি পরীক্ষা চলে, সবগুলো পরীক্ষা দিলাম খুবই ভালো। আর বাসা থেকে আমাকে বলে দেওয়া হয়েছে যে বাবা A+ আনতে হবে। হ্যাঁ, আর আমিও জানি যে A+ করলে আমি সবার চোখের মণি হয়ে যাব। আর আমি সবগুলো পরীক্ষা খুব ভালোই দিয়েছি, মানে আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট যে আমি A+ পাবো, আর কেউ পাবে না, বাট আমিই পাবো এরকম। কিন্তু মানে থাকে না যে বাট দেয়ার ওয়াজ আ বাট, ওই রকমই একটা, যে সব পরীক্ষা ভালো, শেষের দিকে একটা গণিত পরীক্ষা ছিল আমার। আমি গণিত পরীক্ষার আগে হতাশ। কেন জানেন? কারণ আমি না এর আগে যতগুলো পরীক্ষা, মানে বোর্ড পরীক্ষার আগেও তো বছরে অনেকগুলো পরীক্ষা হয়, তো সেই পরীক্ষাগুলোতে কখনো A+ তো দূরের কথা, আমি পাসটাই খুব কষ্টে করতাম। তো আমি না ভাবছি যে কিভাবে হবে, এখন A+ তো আমার হবে না, কারণ সেটা তো আর ক্লাস টেনে যেরকম 3টা বিষয়ে আপনি যদি আপনার 4 সাবজেক্টে A+ পেয়ে থাকেন তাহলে 3টা বিষয়ে A+ না পেলেও হয়, কিন্তু ক্লাস 5-এ এসব ছিল না, সবগুলোতে A+ পেলেই আপনার A+। তো আম, আমি খুব হতাশ যে গণিতে A+ পাবো না, এখন কি হবে আমার। তো আমি না, যতই হোক বয়স কম হোক, আমি না ছেলে, আমি আমার রুমে বসে কাঁদতে পারছিলাম না, কারণ আহ, অন্যজন দেখে হাসবে, বন্ধুরা দেখে হাসাহাসি করবে, এসব প্রবণতা ছিল সবার মাঝে। তো আমি আম, আমাদের হোস্টেল থেকে রাতের খাওয়া দাওয়া শেষ করে প্রায় 10:30টার মতো বাজে, আমি তখন 3 তলায় নেমে এসে আমার ক্লাসরুমে লাইট অফ করে হেড ডাউন করে কাঁদছিলাম। ইমাজিন করেন আমার, আমি কতটা ভেঙে পড়েছি, যে আমি জানি যে কালকে পরীক্ষা আমি A+ পাবো না, মানে আমি পরীক্ষা দেওয়ার আগেই জানি যে আমার পরীক্ষা খারাপ হবে। আর বলে রাখি, আমাদের যিনি গণিত টিচার ছিলেন তিনি ছিলেন অনাবাসিক। কিছু স্যার অনাবাসিক ছিলেন, কিছু আবাসিক ছিলেন, কিছু স্যার ছিলেন ডে কেয়ার, সারাদিন থাকতেন আবার রাতে কোচিংয়ের পরে চলে যেতেন। তো রানা স্যার ছিলেন অনাবাসিক, তার পাশেই বাসা ছিল। কোনো এক কারণবশত সেই দিন স্যার আমাদের হোস্টেলেই ছিলেন সারা রাত। আর যেহেতু তাদের স্টুডেন্টের পরীক্ষা কালকে, আর মেবি মেবি এই কারণেই তিনি ছিলেন। তো হঠাৎ করে না দেখলাম রুমের লাইট জ্বলে গেল। আমি যে ওই ক্লাসরুমে বসে আছি রাত 10:30টার সময় একা, লাইট জ্বলে গেল, মাথা উঠিয়ে দেখলাম কে, দেখলাম রানা স্যার। আচ্ছা, রানা স্যার আমাকে দেখলেন যে আমার চোখ ভেজা, চোখ লাল। তো আমিও স্বভাবতই খুব তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললাম, এবং যতই হোক আমি একটা ছেলে, তো আই ওয়াজ ট্রাইং টু হাইড মাই টিয়ার্স। তো কী করলাম, স্যারের সামনে, স্যার আমাকে জিজ্ঞাসা করলো এদিকে আসো, কী সমস্যা। আমি কিছু বলতে পারলাম না। তো মেবি স্যার সবই বুঝে গিয়েছেন যে হোয়াট জাস্ট হ্যাপেন্ড। তো স্যার কিছু করেননি, স্যার আমাকে কাছে ডাক দিলেন, আমি গেলাম, আমাকে বুকে জড়িয়ে নিলেন, কী জানি একটা দোয়া পড়ে দিলেন, এবং মাথায় হাত বুলিয়ে বলে দিলেন যে বাবা আমি জানি তোমার পরীক্ষা খুব ভালো হবে, এখন এখানে কান্না করে ঘুম নষ্ট করো না, তাড়াতাড়ি যাও উপরে গিয়ে ঘুমাও, ফজরের নামাজ পড়ো, দোয়া করো, চুপচাপ পরীক্ষা দাও, এখানে বসে থাকা যাবে না, উপরে যাও। এই লোকটা চাইলে আমাকে বলতে পারতো যে সারা বছর পরশ নাই, এখন তো তুই বাস খাবি। এই লোকটা চাইলে আমাকে বলতে পারতো যে প্রাইভেট ব্যাচে আসো নাই কেন, প্রাইভেট তো পড়াইতাম আমি, দুর্বল ছাত্র তুমি, প্রাইভেটে আসতা, বলতেই পারতো। বা এই লোকটা চুপচাপ আমাকে দেখে ইগনোর করে চলে যেতে পারতো। তিনি কি করেছেন, তিনি আমাকে অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন। আর বিশ্বাস করেন, আমার যে সারা দিনের যে কষ্ট, আমি যে একলা একলা, মানে কোথাও কাদার মতো আমি স্পেস খুঁজে পাচ্ছিলাম না, আমার সব দুঃখ নিমেষের মধ্যে সব উধাও হয়ে গেল। আমি হাসি মুখে উপরে চলে গেলাম, এবং জাস্ট এর কথা চিন্তা করলাম যে স্যার যেহেতু বলছে কোনো সমস্যা নেই, আমি উপরে গিয়ে ঘুমাই। আমি আসলে গিয়ে ঘুমিয়েছি। আমি পরের দিন ফজরের নামাজে ওঠার সময় আমার মধ্যে কোনো টেনশন ছিল না যে আজকে পরীক্ষা। আমি নামাজ পড়লাম, আমি দোয়া করলাম নিজের জন্য, অতঃপর আমি পরীক্ষা দিলাম, অ্যান্ড গেস হোয়াট, শুধু A+ নয়, 100-তে 100 পেয়েছিলাম আমি। আর
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি স্যারের জন্য আজও দোয়া করি। স্যার, থ্যাংক ইউ সেদিন আমাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য। হয়তো আমি এ প্লাস পেতামই না, হয়তো পরীক্ষার হলে আমার মন খারাপের যে জোর, সেই জোরেই হয়তো, সেই ধাক্কাতেই হয়তো আমি আর লিখতেই পারতাম না। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আর হাফিজ, আপনার অনেক সময় নিয়ে নিলাম আমি। আপনার আমার উচিত ছিল যে আপনাকে কিছু সময় দেয়া। আমি শুধু এতটুকুই বলতে চাই দর্শক, যে মোরাল অফ দ্য স্টোরি ইজ যে ট্রাই টু অ্যাপ্রিসিয়েট। ওকে, মানে ডেসপারেশন দিয়ে আপনি না সামনের জন্য উপকার করছেন, না নিজের মধ্যে কোনো ভালো ক্যারেক্টার সামনের মানুষকে বোঝাতে পারছেন। কখনোই এরকম নেগেটিভ কাজে জড়াবেন না যে আমি ওকে একটু ডেসপারেশন দিয়ে দিলাম, ওকে একটু বুঝলাম, হ্যাঁ তুই তো পারস না, হ্যাঁ তোকে দিয়ে তো এটা হবে না, সে তার নিজের জেদে হ্যাঁ সে একটা কাজ করে দেখাবে। এটা কখনোই ভাববেন না। সবসময় তাদের ভালো পয়েন্টটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন। আর হাফিজ, প্লিজ, আমি আপনার অনেক সময় নিলাম, আপনি একটু এখন বলেন অ্যাপ্রিসিয়েশন সম্পর্কে প্লিজ। না, ধন্যবাদ। আসলে আপনি এটা বলেছেন, এটা ভালো হয়েছে যে বর্তমানে বাংলাদেশে আমরা যেটা করি, আমাদের হচ্ছে যে যারা বাবা মায়েরা রয়েছেন তারা তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যারা ভাইরা রয়েছেন তারা তাদের ছোট ভাইদের ক্ষেত্রে, ছোট বোনদের ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে যে তাদেরকে তুলনা করি অন্যদের সাথে, এবং তাদের মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে সেগুলোকে আমরা না দেখে তাদের যে খারাপ গুণগুলো রয়েছে কিংবা তাদের যে ল্যাকিংস গুলো রয়েছে সেটাকে আমরা হাইলাইট করি। অর্থাৎ একটা ছেলের মধ্যে বা একটা ভাইয়ের মধ্যে, একটা বোনের মধ্যে হয়তো 9টা দিক ভালো রয়েছে, একটা দিক খারাপ রয়েছে। তো সবসময় যেটা দেখা যায় পরিবার কর্তৃক বা সবকিছু কর্তৃক খারাপ দিকটাই আগে তুলে ধরা হয় এবং ওটাকেই সবসময় বলা হয়। যেমন আমরা যদি পড়াশোনার ক্ষেত্রে লক্ষ্য করি, অনেক সন্তানরা হচ্ছে হয়তো পড়াশোনায় ভালো না কিন্তু ব্যক্তি হিসেবে ভালো, বাসায় বাবা মাকে এক্সট্রা কোনো প্রেশার দেয় না, কিংবা তার চারিত্রিক কোনো ত্রুটি নাই, কিন্তু হয়তো পড়াশোনায় খুব একটা ভালো না। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন তার বাবা মা তাকে কিন্তু সবসময় এই যে পড়াশোনায় ভালো না এই কথাটাই শোনাতে থাকে এবং তাকে অন্য আর একটা ছেলে যে পড়াশোনায় ভালো তার সাথে তুলনা করতে থাকে। কিন্তু তার বাবা মা বেমালুম ভুলে যায় যে তার ছেলেটা এমনি ভালো, ছেলে হিসেবে ভালো, কারোর সাথে ঝামেলা করে না, কোনো মাদকাসক্ত না, বাসায় কোনো ঝামেলা করে না। কিন্তু এই পজিটিভ দিকগুলো স্কিপ করে বাদ দিয়ে যখন শুধুমাত্র একটি নেগেটিভ দিক নিয়ে আমরা পড়ে থাকি কিংবা আলোচনা করি, তখন বিপরীতে যেটা হয়, আমরা যাকে বলছি সে তার ভালো গুণগুলোর কথা ভুলে যায় এবং ফলশ্রুতিতে তার হচ্ছে ভিতরে আরো নেগেটিভ দিক চলে আসে এবং সেই নেগেটিভ দিকগুলো আসার কারণে আলটিমেটলি যেটা লস সেটাই হয়। তো আমরা যদি প্রত্যেকের ভিতরে যদি একটা ভালো দিকও থাকে, সেটাকে আমরা যদি তাকে উৎসাহ দিতে পারি এবং আমাদের উৎসাহের মাধ্যমে যদি একটা মানুষও উদ্যমী হয়ে কাজ করে, তাহলেই তাকে এবং নিজেদেরকে, নিজেদের সমাজকে উপকৃত করা সম্ভব। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি যে আমরা যে বলেছিলাম যে অ্যাপ্রিসিয়েশনের রেভলিউশন, মানে অ্যাপ্রিসিয়েট করাটা বা মানুষকে উৎসাহ দেওয়াটা, এটা আমরা চাচ্ছি একটা রেভলিউশনের মতন হোক, একটা বিপ্লবের মতন হোক, যে সব মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, প্রত্যেক মুহূর্তে যাকে দেখবে একটা ভালো কাজ করতে তার সেই ভালো কাজের কথা উল্লেখ করে স্বীকৃতি দিবে। যখনই কারো ভালো কাজের কথা উল্লেখ করে স্বীকৃতি দিবে তখন সেই ব্যক্তি বুঝতে পারবে যে আমার এই গুণটা ভালো। যখন ওই ব্যক্তি বুঝতে পারবে যে তার এই গুণটা ভালো, তখন কিন্তু সে ওইটাকে অ্যাডপ্ট করবে বা ওইটাকে সবসময় সে মনে করবে যে এটা একটা ভালো দিক, আমাকে অমুক লোক বলছে। তো এইভাবে আমরা যদি করি সেক্ষেত্রে কিন্তু কারোর মধ্য থেকে ভালো কোনো গুণ হারায় যাবে না। আমাদের আশপাশে যারা আছে তাদের মধ্যে আমরা মনে করি যে তাদের মধ্যে মনে হয় কিছুই ভালো নেই, বিষয়টা আসলে তা না। বিষয়টা আসলে আমরা অকৃতজ্ঞ যে তাদের ভালো গুণগুলোর চেয়ে একটা দুইটা খারাপ গুণগুলোকে আমরা সবসময় চিন্তা করি এবং ভাবি, আর ভালো গুণগুলোকে আমরা সবসময় মনে করি হচ্ছে যে গ্রান্টেড, এন্ড যেগুলো খারাপ সেগুলোকে আমরা মনে করি এটা খুবই একটা অন্যায়, অবিচার হয়েছে। অর্থাৎ যেগুলো ভালো সেগুলো মনে করি এটা তো হওয়ারই ছিল। আহা, যেই লোকটার মধ্যে 8টা গুণ ভালো আছে তার তো ভালো 8টা নাও থাকলেও পারতো। যে ছেলেটা শুধু পড়াশোনায় খারাপ কিন্তু অন্যান্য দিকে ভালো, পরিবারে ভালো, অন্যান্যদের সাথে সম্পর্ক ভালো, চারিত্রিক ত্রুটি নেই, সেই ছেলেটা তো মাদকাসক্ত হইতে পারতো, আবার পড়াশোনায় খারাপ হইতে পারতো, বাবা মাকে মারধর করতে পারতো। আমরা যখন ভালো গুণগুলোকে স্বীকৃতি না দিয়ে শুধুমাত্র দু একটা খারাপ দিক নিয়ে পড়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে এটা কোনো দিক থেকে আমরা একটা ভালো কাজও করি না এবং সমাজের ক্ষেত্রে কিংবা ভালো মানুষ তৈরির ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রধান বাধা হিসেবেই কাজ করে। তো সেই জায়গা থেকে আমরা যদি প্রত্যেক ক্ষেত্রে আমরা আমাদের জীবনে দেখব
যাদের মাধ্যমে আমি উপকৃত হব কিংবা যাদের যে গুণটা মনে হবে আমাদের ভালো, সেটা হতে পারে বাসের হেল্পার, হতে পারে আমার সহপাঠী, হতে পারে আমার ভাই বোন, হতে পারে আমার বাবা মা, যার যেই কাজটা আমাকে তৃপ্তি দিবে কিংবা শান্তি দিবে এবং যার মাধ্যমে আমি উপকৃত হতে পারবো, তাকে যদি সেই কাজের কথা উল্লেখ করে আমি স্বীকৃতি দিতে পারি, সেক্ষেত্রে তার সেই ভালো গুণটা তার মধ্যে থাকবে এবং তার মাধ্যমে আমি যেমন উপকৃত হয়েছি অন্যান্যরাও সেইভাবে উপকৃত হতে পারবে। সো অ্যাপ্রিসিয়েশন আর রেভলিউশন বলতে এটাই ছিল। আর ছিদ্রান্বেষণের বিলুপ্তি বলতে প্রত্যেকের মধ্যে নেগেটিভ দিক যেগুলো রয়েছে সেগুলো চিন্তা করা কিংবা উল্লেখ করার আগে আপনি যদি কারো নেগেটিভ কোনো কিছু বলতে যান কিংবা উল্লেখ করতে যান, আপনি যেভাবে নেগেটিভটা বলতে পারছেন, আপনার এটাও দায়িত্ব তার মধ্যে যতগুলো ভালো জিনিস রয়েছে প্রত্যেকটা আপনার বলতে হবে এবং ভালো জিনিসগুলো আগে বলে তারপরে তার নেগেটিভটা বলতে হবে, সেটাও এমন ভাবে যেন সেই ব্যক্তিটি আঘাতপ্রাপ্ত না হয়। যেমন আপনি তাকে বলবেন যে ভাই তোমার তো এই 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 গুণ ভালো, তবে এই জিনিসটা একটু অসুবিধা, যদি ঠিক করা যায়। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি কাউকে আক্রমণ করে কথা বলেন কিংবা না বলেন, তার ফলাফল যেটা হওয়ার, সে যেমন হওয়ার সে তেমনই থাকবে। তো কেন আপনি অন্যজনের দুঃখের কারণ হবেন? আচ্ছা হাফিজ, কথায় কথায় একটা কথা ঠিকই চলে আসলো। দর্শক, বই পড়া কিন্তু অত্যন্ত ভালো স্বভাব এবং দেখবেন আম, আপনি পরিবারের 4জন ভাই আছে কিংবা 3জন ভাই বোন আছে, তার মধ্যে যেই বাচ্চাটা বই পড়ার প্রতি বেশি আসক্ত, বাবা মারা তাকে একটু বেশি পছন্দ করে। সে বই একাডেমিক হোক কিংবা হিস্টোরিক্যাল হোক কিংবা পলিটিক্যাল হোক কিংবা উপন্যাস সাহিত্য যাই হোক, বাবা মাদের চোখে সে কিন্তু একটু আলাদাই থাকে, একটু আদরের সোহাগের থাকে। তার মানে নিশ্চয়ই এটা একটা ভালো স্বভাব। আর আমাদের হাফিজেরও কিছু বই লেখার স্বভাব আছে, আমরা জানি। হাফিজ, আপনার যে আপকামিং বই, সেই বইয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা টপিক আছে যে গ্র্যাটিটিউড ফর ফেভার ফর এভার। এই টপিকটা না আমাকে খুব আকর্ষিত করছে। আমি অবশ্যই আজকের এই বিষয়বস্তু থেকে বের হয়ে এসে আপনার বই সম্পর্কে জিজ্ঞাসা করতে চাচ্ছি। আশা করি এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন, তাও কিন্তু আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হবে আমি বলে বিশ্বাস করি। তাই আপনি কি এই বিষয়ে কিছু এক্সপোজ করবেন কিনা আগে ভাগে একটু জানতে চাই আপনার কাছে। জি রাফিদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চেয়েছিলেন যে আমাদের আপকামিং বই, যদিও এটা কবে আসবে এটা যদি পাঠক জিজ্ঞেস করে আমরা সদুত্তর দিতে পারবো না, হয়তো অনেক সময় লাগবে। তবে এটার যে লাস্ট, যেটা আপনি যে টপিকটার কথা বলছিলেন, এটা আমাদের বইয়ের একদম লাস্ট টপিক, যে গ্র্যাটিটিউড ফর ফেভার ফর এভার। সাধারণত আমরা জানি যে গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। তো আমরা এখানে বোঝাতে চাইছি যে গ্র্যাটিটিউড ফর ফেভার মানে গ্র্যাটিটিউডটা হচ্ছে আমাদের হচ্ছে একদম অসুস্থতার মতো আমাদের সাথে লেগে থাকবে, মানে আমাদের পুরো জীবনে গ্র্যাটিটিউড ফর ফেভার ফর এভার, যে গ্র্যাটিটিউডের সাথে আমরা ওতপ্রোতভাবে পুরো জীবনে জড়িত থাকবো সব ক্ষেত্রে। অ্যান্ড এটা বোঝানোর জন্যই মূলত গ্র্যাটিটিউড ফর ফেভার ফর এভার এই নামকরণটা করা হয়েছে। তো এখানে খুবই স্বাভাবিক এবং খুবই ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। আমরা সাধারণত এর আগে এই অ্যাপ্রিসিয়েশনের মধ্যেই অনেকটা আলোচনা চলে এসেছে কৃতজ্ঞতা বোধের। সেটা হলো যে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে শিখব এবং কৃতজ্ঞ হতে শিখব, নিজে আত্মিকভাবে কৃতজ্ঞতা অনুভব করব। প্রথমত, দুনিয়াতে আমরা প্রত্যেকে যে অবস্থায় আছি, আমরা যদি চিন্তা করি যে আমার যা যা নেই সেটা চিন্তা করি মন খারাপের আগে, আমার যা যা আছে সেটা আমি যদি চিন্তা করতে পারি, সেক্ষেত্রে পরবর্তীতে যা নেই সেটা চিন্তা করে মন খারাপের সম্ভাবনা খুবই কমে যাবে। আমি যদি লক্ষ্য করি যে আমার যা যা আছে তা অনেকেরই নেই, বর্তমানে আমি যে লাইফটা লিড করছি সেটা অনেকেরই স্বপ্ন। আমার যা যা আছে চাইলে এর মধ্যে অনেক কিছু নাও থাকতে পারতো, আমার যা যা নেই তাই চাইলে সেই না চাওয়ার পরিমাণটা আরো বাড়তে পারতো। সুতরাং আমি যে অবস্থায় আছি, আমার যে অনেক খারাপ অবস্থা অনেকে আছে, এমনকি আল্লাহ আমাকে যে এত কিছু দিয়েছেন, আমরা তো তার কথা শোনার কথা বলেন কিংবা অন্য ক্ষেত্রে বলেন, আমরা তো সেক্ষেত্রে কিছুই সেটা ডিজার্ভ করি না। সুতরাং আমরা অকৃতজ্ঞ হই কিভাবে? যেখানে আমাদের যা কিছু পাওয়ারই কথা না, সেখানে আমরা যা যা পেয়েছি, যে অবস্থায় আছি, আল্লাহ চাইলে যেখানে আমাদের আরো খারাপ রাখতে পারতেন, সেখানে আমরা কিভাবে অকৃতজ্ঞ হই? এরপরে আসা যাক আমাদের প্রত্যেক জীবনে আমরা অনেক মানুষ, সংস্থা, সংগঠন অনেকের মাধ্যমে উপকৃত হই, কিন্তু আমরা সেটাকে মনে করি গ্রান্টেড, যে এটা পাওয়ারই ছিল। বাবা মা যখন আমাদের পেছনে খরচ করে,
কিংবা যে কোনো ধরনের মাধ্যমে যখন আমরা উপকৃত হই, তখন আমরা আমাদের আচরণের মাধ্যমে কিংবা মুখে বলার মাধ্যমে সেই কৃতজ্ঞতাটার আদায় করি না। কারণ আমরা যা পাই তা মনে করি গ্রান্টেড, আর যা পাই না সেটা মনে করি এটা আমার সাথে বিরাট অন্যায় হয়েছে। অর্থাৎ আমি যখন আমার পরিবারের কাছ থেকে কোনো কিছু একটা আশা করলাম কিংবা ডিমান্ড করলাম, সেটা যখন পেলাম তখন আমি সেটা মনে করলাম আর এটা তো পাওয়ারই ছিল। অর্থাৎ আমি কোনো কৃতজ্ঞতা আদায় করলাম না কিংবা প্রকাশ করলাম না। কিন্তু ঠিক একই জিনিসটা যখন আমি পেলাম না, তখন কিন্তু আমি বলতে লাগলাম যে কেন এটা দিল না, সবারই তো এটা আছে। অর্থাৎ আমি যখন পেলাম না তখন ভাবছি যে খুব অন্যায় হয়েছে, কিন্তু সেই একই জিনিস যখন আমি পাচ্ছি তখন আমি মানে কৃতজ্ঞতা আদায় করছি না, আমি সেটাকে গ্রান্টেড ভাবতেছি। তো এমন দ্বিচারিতা কিংবা দ্বিমুখী নীতি গ্রহণ করা কি আদৌ আমাদের জন্য সাজে? সুতরাং এইটাই ছিল আমাদের যে গ্র্যাটিটিউড ফর ফেভার ফর এভার। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যা পাবো, যতটুকু পাবো, আমরা ভাববো যে এতটুকু নাও পাইতে পারতাম। সুতরাং সেটাকে গ্রান্টেড না ভেবে আমরা যখন সেটাকে গড গিফটেড ভাবতে পারবো কিংবা বৃহত্তর কল্যাণ হিসেবে ভাবতে পারবো, ঠিক তখনই আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে। আর মানুষ, আমাদের আশপাশের মানুষ, আমরা যাদের সাথে কাজ করি, আমাদের সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ, কৃতজ্ঞতার মাধ্যমে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে আমাদের সার্বিক তৃপ্তি, সমৃদ্ধি অর্জন সম্ভব। ধন্যবাদ দর্শক, অত্যন্ত ধন্যবাদ আপনারা দেখছিলেন। আর আপনাদেরকে বলতে চাই এখনও আমাদের পর্ব শেষ হয়নি, কারণ আমি হাফিজের কাছে আরও কিছু জানতে চাই এবং আপনাদেরকেও শোনাতে চাই যে আমরা তো এতক্ষণ অনেক কিছু পজিটিভ জানলাম হাফিজ, তাই না? তো পজিটিভিটির সাথে না আমার কাছে মনে হয় যে একটা জিনিস সবসময় সম্পর্কিত, যে কোনোভাবে মানব কল্যাণকে ইন্ট্রোডিউস করা যায় কিনা পজিটিভিটির সাথে, বা মানব কল্যাণকে ইনক্লুড করা যায় কিনা। কারণ আমি মনে করি যে বর্তমানে যে মানব কল্যাণ, 10 জন গরিব মানুষকে নিয়ে আসলাম, তেহারি খাওয়াই দিলাম, একটা পানির বোতল দিলাম, কিছু নগদ টাকা দিলাম, কিংবা কিছু পোশাক আশাক দিলাম, মানে সব কিছু বাহ্যিকভাবে চিন্তা করলে যে হ্যাঁ হালকা তো একটু উপকার হইলই, তার তো একবেলার খাবার হয়ে গেল, তার তো 1 মাস চলার মতো একটা কাপড় হয়ে গেল, বা এভাবে চিন্তার বাইরেও কি একটু ব্রডলি চিন্তা করা যায় না? কারণ আমরা দেখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার এক দরিদ্র ভিখারি এলেন এবং তাকে নবীজিকে জিজ্ঞাসা করলেন যে ইয়া নবী, আমাকে কিছু ভিক্ষা দেবেন কিনা। নবীজি বললেন তুমি তো সক্ষম, তুমি কেন কাজ করো না? তখন ভিখারি বললেন যে কাজ করার মতো আমার কাছে কিছু নেই, মানে আপনি যে ব্যবসায় নামবেন আপনার তো কিছু মূলধন লাগবে। তো তার কাছে কিছুই ছিল না। তো হি ওয়াজ সো হেল্পলেস ম্যান। তো নবীজি কি করলেন? তাকে কিছু টাকা ধরিয়ে দিলেন না, কিছু খাবার দিলেন না, কিছু পোশাক দিলেন না। নবীজি তাকে যেটা উপহার দিলেন সেটা হচ্ছে আত্মসম্মান বোধ। নবীজি তাকে নিজের টাকা দিয়ে কুড়ালের যে লোহার অংশটা আছে উপরের, সেটা কিনলেন এবং নিজে হাত দিয়ে একটি লাকড়িকে সেখানে ফিট করে দিলেন। অতঃপর তাকে এটা ধরিয়ে দিয়ে বললেন যে যাও গিয়ে গাছ কাটো এবং সেই কাঠ দিয়ে তোমার জীবিকা নির্বাহ করো। দেখুন, এখানে 2টা পয়েন্ট। যে এক, সেদিনের পর থেকে উক্ত সাহাবি বা উক্ত দরিদ্র সাহাবির যে দারিদ্রতার সমস্যা সেটা বিমোচন হতে লাগলো। সেই দরিদ্র ব্যক্তি এখন থেকে স্বনির্ভর হয়ে যাচ্ছে, তার আর কখনো কারো দ্বারে এসে ভিক্ষে করা যাচ্ছে না, তিনি আর ভিক্ষা চান না, তিনি বরং নিজের ইনকাম নিজেই করেন। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে তার আর কখনো ভিক্ষে করা লাগছে না। আর 2 নম্বর যে পয়েন্ট, আত্মসম্মান বোধ। এখন থেকে সে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, তিনি আর কারো কাছে চান না। এই যে আত্মসম্মান বোধ, এটা বুঝিয়ে দেওয়া, কিংবা শুধুমাত্র যে বাহ্যিকভাবে কিছু অর্থ, নগদ অর্থ দিয়ে দেওয়া, বা কিছু কাপড় পোশাক, কিছু খাবার দিয়ে দেওয়া, এটাকে যে আমরা মানব কল্যাণ বলি, এখান থেকে কি বের হয়ে আসা যায় কি না? একটু কি ব্রডলি চিন্তা করা যায় কি না? আমরা কি স্বাভাবিকভাবে একজন গরিব মানুষের খোঁজ খবর নিয়েই কি তার একটু উপকার করতে পারি কিনা, তাকে একটু মানসিকভাবে একটু তৃপ্তি দিতে পারি কিনা, আমরা কি তার সাথে একটু গল্প করে সময় কাটাতে পারি কিনা, বা কত কিছু তো থাকতে পারে। হাফিজ, আপনি তো এগুলো প্র্যাকটিস করেন, আমরা জানি। তো হাফিজ, আপনি যদি এই মানব কল্যাণ বিষয়ে যদি আজকে টপিকটা বলে আমাদেরকে একটু বাধিত করবেন, এরপরে আমরা ইনশাল্লাহ শেষ করে দেব। দর্শক, আমরা এখন জানবো মানব কল্যাণ সম্পর্কে। প্লিজ হাফিজ। জি, খুবই ধন্যবাদ। যদিও এটা খুবই বড় একটি বিষয়, যেটি বলার মতো জ্ঞান কিংবা অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। তবে আমি যে বিষয়গুলো না বললেই না, সেটা হলো যে আমরা যদি লক্ষ্য করি বর্তমানে আমরা খুবই
মানব কল্যাণ বলতে আসলে বিষয়টাকে আমরা একদম একপাক্ষিক করে ফেলছি। সেটা হলো যে অর্থনৈতিক কিংবা বস্তুগত যে কোনো ধরনের সহায়তাকে আমরা মানব কল্যাণ বলছি। আমি আপনার প্রশ্নে আসবো, তার আগে আপনি আপনার কথাই কিছুটা নিচ্ছি যে আপনি বলছিলেন আমরা হচ্ছে যে শুধুমাত্র খাবার দেওয়াটাকেই মানব কল্যাণ মনে করি, কিংবা কিছু টাকা দিয়ে দেওয়াটাকে। কর্মসংস্থানের ব্যবস্থার প্রতি আমরা খুব একটা আগ্রহ প্রকাশ করি না। এরপরে আপনি বললেন যে আমরা যে অন্যের সাথে হাসি মুখে কথা বলি, এটাও একটি মানব কল্যাণ। এখান থেকে আমি আমার কথায় আসি, সেটা হলো যে আমরা মানব কল্যাণের বিষয়টাকে শুধুমাত্র বস্তুগত সহায়তা কিংবা অর্থনৈতিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। আমরা কেউ যদি মানব কল্যাণের কথা বলি, আমরা মনে করব হয় তাকে খাবার খাওয়াতে হবে, অথবা তাকে কিছু কিনে দিতে হবে, অথবা তাকে লিকুইড মানি দিতে হবে। কিন্তু এর বাইরেও যে মানব কল্যাণ থাকতে পারে, এর বাইরেও যে মানব কল্যাণ করা সম্ভব, এইটা বোঝার জন্য হলেও আমাদের এই কয়েকটা কথা একটু শোনা প্রয়োজন। সেটি হলো মানুষের হচ্ছে অবস্থা দুই ধরনের, একটা ফিজিক্যাল, একটা মেন্টাল। আপনার বর্তমানে বাংলাদেশের যত ধরনের মানব কল্যাণ কিংবা মানব সেবা প্রচলিত রয়েছে, সবকিছুই ফিজিক্যাল কেন্দ্রিক। অর্থাৎ তাকে হয় কাপড় দিচ্ছে, না হয় তাকে হচ্ছে কিছু টাকা দিচ্ছে, না হয় তাকে হচ্ছে খাবার দিচ্ছে। কিন্তু প্রত্যেকটা মানুষ যারা বৃদ্ধাশ্রমে আছে, আমার কিছুদিন আগে একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেখানে কিন্তু তাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। সেখানে তাদেরকে রাস্তা থেকে পিক করে আনছে এন্ড ওখানে রাখছে, খাওয়াচ্ছে, সব ইচ এন্ড এভরি ফিজিক্যালি ওয়েল থাকতে যা দরকার সবকিছু তাদের দেয়া হচ্ছে। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম, তাদের যেটা একমাত্র ঘাটতি সেটা হচ্ছে মানসিকভাবে ভালো থাকার জন্য মানুষের সঙ্গ, এবং মানসিকভাবে ভালো থাকার জন্য কেউ তার সাথে কথা বলবে, কেউ একটু তার অবস্থা জানতে চাইবে। আপনি অবাক হবেন, আমি একটা রুমে যখন ঢুকছি, আমি হাসি মুখে এক একজনের কাছে যাচ্ছি, তারা পরম স্নেহের মমতা আমাকে আপন করে নিচ্ছে। তাদের তো পেটে ক্ষুধা নাই যে আমার কাছ থেকে খাবার চাচ্ছে, তারা শুধুমাত্র আমার কাছ থেকে একটু ভালো আচরণ, একটু সহানুভূতি, সহানুমর্মিতা এতটুকু চাচ্ছে। তো যারা দুস্থ, যারা অসহায়, তারা যে শুধুমাত্র আপনার কাছ থেকে টাকা চাচ্ছে, বিষয়টা মোটেও তেমন না। রাস্তায় আমরা যাদেরকে দেখি, যাদেরকে দেখলে আমাদের মনে হয় সাহায্য চেয়ে বসলো কিনা, তারা যে সবসময় সাহায্যের মুখাপেক্ষী, বিষয়টা তা না। যারা নিতান্তই নিম্ন শ্রেণীর মানুষ, যারা অসহায় মানুষ, তাদের অর্থনৈতিক প্রয়োজন যেমন রয়েছে, তেমনি মানসিকভাবে অন্যের সহানুভূতি, সহানুমর্মিতা পাওয়ার প্রয়োজনও রয়েছে। তো আমরা যদি আমাদের জীবনে রাস্তা থেকে যাচ্ছি, কোনো একজন ব্যক্তিকে দেখছি যে হচ্ছে যে ধরেন বসে আছে মন খারাপ করে, আমরা দেখে বুঝতে পারি। এখন এটা এড়িয়ে না গিয়ে আমি যদি ওনার সাথে একটু কথা বলি, সেটা হতে পারে 2 মিনিট, হতে পারে 5 মিনিট, এবং এতটুকু কথা বলার মাধ্যমে আমি যদি তাকে এতটুকু অনুভব করাইতে পারি যে আমার তার জন্য সহানুভূতি আছে। হয়তো আমার কাছে টাকা নাই, থাকলে হয়তো সহায়তা করতে পারতাম, কিন্তু আমি তার কষ্টের কথা শুনতে চাচ্ছি, তার সাথে কথা বলতে চাচ্ছি, আন্তরিকতা দেখাতে চাচ্ছি। এটার মাধ্যমে তার যদি একটু 5 মিনিটও ভালো লাগে, কিংবা এমনও হতে পারে যে লোকটা সারাদিন মন খারাপ করে বসেছিল, আমার ওই একটু কথা বলার পরেই তার পুরো দিনটা ভালো গেছে। তো ব্যক্তি হিসেবে আমি আমার নিজের এবং পরিবারের চাহিদা পূরণের পরে বাইরের অন্য মানুষের যদি একটু হইলেও এই ধরনের উপকারে আসতে পারি, এটাই তো মানুষ হিসেবে আমার সার্থকতা, আমার জীবনের সার্থকতা। যার টাকা আছে সে টাকা ব্যয় করবে, খাবার ব্যয় করবে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের যে অন্যকে সহানুভূতি কিংবা সহানুমর্মিতা দেখানোর যে বিষয়টা, যে ওনার স্থানে আমিও থাকতে পারতাম। যেমন রাস্তাতে আমি একদিন দেখলাম এক খুব বয়োবৃদ্ধ একজন নারী বসে কান্না করতেছিল বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোড়ের আড়ে। আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, স্বভাবতই আমি চাচ্ছিলাম এরিয়ায় যাব, কিন্তু সাধারণত এই বিষয়গুলো আমি যেভাবে চিন্তা করি যে ব্যক্তিটাকে আমি এড়ায় যাইতে চাচ্ছি, ওই ব্যক্তির জায়গায় যদি আমি হতাম, তাহলে আমি সমাজের মানুষের কাছ থেকে কি আশা করতাম। যেমন ধরুন ওই লোকটা, মহিলা রাস্তায় বসে কান্না করছে, আমি তো ওনার জায়গায় থাকতে পারতাম, তো আমি যদি বসে কান্না করতাম, আমি কি আশা করতাম ওনার কাছ থেকে? যারা সামনে থেকে যাচ্ছে, আমি আশা করতাম হয়তো কেউ আসুক, জিজ্ঞেস করুক, সমস্যা শোনার চেষ্টা করুক, সমাধান করতে পারুক বা না পারুক, অন্তত একটু বোঝার চেষ্টা করুক। সেই জায়গা থেকে আমি জিজ্ঞেস করলাম তাকে, বললাম কি অসুবিধা আপনার? উনি বললো ওনার বুকে খুব ব্যথা করছে। আমি বললাম ডাক্তার দেখাইছেন কিনা? বললে হ্যাঁ ডাক্তার দেখাইছি, বাট বলছে আমি মরে যাব। উনি বলতেছে যে আমি মরে যাবো, আর উনি কান্না করতেছে। মানে তারপর উনি নিজেই বললো যে ওনার কোনো ছেলে মেয়ে নাই, ওনার হাজবেন্ড উনিও মারা গেছে, এখন উনি সারাদিন এই সাহায্য চায় এবং যে টাকা পায় ওটা দিয়ে নিজে চলে।
দেখুন, আমি ওনাকে প্রশ্ন করছি যে আপনার এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করতে পারি, টাকা লাগবে, কোনো কিছু কিছু খেতে মন চায়, কিছু খেলে কি একটু ভালো লাগবে, উনি কিন্তু প্রত্যেকটার উত্তর না দিছে। ওনার কিন্তু আমি জিজ্ঞেস করছি যে আপনার কি লাগবে, মানে বস্তুগত সহায়তার দিক থেকে। আমি বলছি কি করলে আপনার এই কষ্টটা একটু কমতে পারে আমার বলেন তো। উনি বলতেছিল আমার বুকে প্রচুর ব্যথা করতেছে। উনি আমাকে সিম্পলি সবকিছুতে ডিনাই করছে। আপনি চিন্তা করেন, রাস্তার একজন, এটা আপনি বিশ্বাস করবেন যে রাস্তার একজন মানুষ, একজন বয়োবৃদ্ধ নারী যে ভিক্ষা নেওয়ার জন্য বসে আছে, তাকে আমি অফার করতেছি যে কিছু খাবেন কিনা, কিছু লাগবে কিনা, সে প্রত্যেকটার উত্তর ক্রমাগত কান্না করছে আর বলছে না। তাহলে সবকিছুতেই যে আমরা মনে করি যে তারা বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করে কিংবা স্বার্থ হাসিল চেষ্টা করে, বিষয়টা মোটেও তেমন না। সুতরাং এই যে দেখুন, এরপরে উনি কান্না করছিল এবং মাত্র 2 থেকে 3 মিনিট আমরা কথা বলার পরে ওনার কান্না কিন্তু অনেকটা কমে গেল এবং উনি নিজ থেকে বলল যে বাবা আমার কিছুই লাগবে না, আল্লাহ তোমার অনেক ভালো করুক। সুতরাং এই যে বিষয়গুলো, এইভাবে দেখা যায় অনেক মানুষ, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেকেই মানসিকভাবে বিভিন্নভাবে খারাপ থাকে, আমরা দেখেই বুঝতে পারি। তো আমাদের নিজেদের ভালো না লাগলেও একটু কষ্ট করে হলেও আমরা যদি কোনো একটা মানুষের সাময়িক ভালো থাকারও কারণ হতে পারে কিংবা তার দুশ্চিন্তা সামান্যতম দূর করার একটু সহানুভূতি দেখিয়ে, একটু সহমর্মিতা দেখিয়ে, এটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি। ধন্যবাদ হাফিজ, আপনাকেও। দর্শক, আপনারা দেখছিলেন, শুনছিলেন ইউথ পার্সপেক্টিভের প্রথম পর্ব হাফিজুর রহমানের সাথে রাফিদ। এবং আজকের এই ছোট্ট একটি পর্বতে আপনারা অনেক কিছু শুনলেন। তার মধ্যে শুনলেন হাসি মুখ সম্পর্কে, কিভাবে হাসি মুখ সরাসরি মানুষের উপকার করতে পারে, কিভাবে মানব কল্যাণ এত ব্রডলি চিন্তা করা যায়, কিভাবে মানব কল্যাণ করা যায়, কিভাবে একজন নাগরিক তাদের দায়িত্ব বুঝে নিতে পারে, আমাদের দায়বদ্ধতা কতটুকু, শুধু কি সরকারকে গালমন্দ করেই পার পাওয়া যায় কিনা। আমরা আজকের পর্বে অনেক কিছু জানলাম। আমরা জানলাম কিভাবে অ্যাপ্রিসিয়েশন মানুষকে উদ্বুদ্ধ করে, কিভাবে উদ্দীপনা দেয়, উৎসাহ দেয় কাজের জন্য, কিভাবে ডেসপারেশন মানুষকে ধ্বংস করে। আমরা অনেক কিছু জানলাম আজকের পর্বে। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন, ধৈর্য সহকারে দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সামনের পর্বগুলোতেও সাথে থাকবেন এবং এই ভিডিওটি আপনার পরিবার পরিজনকে শেয়ার করে আপনি এই আমাদের যে গুরুত্বপূর্ণ কথাগুলো বা যে অংশগুলো আপনাদের পছন্দ হয়েছে, যে মেসেজগুলো আপনারা জানতে পেরেছেন, সেগুলো অন্যদেরকেও জানিয়ে দিয়ে তাদের মধ্যেও নতুন পজিটিভ প্রভাবগুলো ছড়িয়ে দিন প্লিজ। এবং আমাদেরকে ভালোবাসুন, আমরা আপনাদেরকে ভালোবাসি। আপনাদের জন্য আমরা অবশ্যই আবারও ভিডিও বানাবো। আমাদেরকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ভালো থাকবেন হাফিজ, ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।